আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকের লেসনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আজকের লেসনটা হচ্ছে অব্যয় নিয়ে, যেটা কিনা বাংলা ব্যাকরণের খুবই খুবই একটি কনফিউজিং চ্যাপ্টার, রাইট? অব্যয়টা দেখলেই আমাদের পরীক্ষার হলে মাথা কিন্তু গুলিয়ে যায়। আজকে আমরা খুবই সহজভাবে অব্যয়টা বোঝার এবং শেখার চেষ্টা করবো। ওকে, হ্যাভ এ লুক। অব্যয়কে আমরা প্রথমত চারটি ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত না, অব্যয় মূলত চার প্রকারেই। হ্যাঁ, তো প্রথম আমরা ভাগ করতে পারি, যদি আমরা বলি সমুচ্চয়ী অব্যয়। একটা হলো সমুচ্চয়ী, সেই সমুচ্চয়ী অব্যয়ের আমরা আবার একটি নামকরণ করতে পারি, সেটাকে আমরা আবার বলি সম্বন্ধবাচক। হ্যাঁ, সমুচ্চয়ী অব্যয়কে আবার সম্বন্ধবাচক অব্যয়ও কিন্তু বলা হয়। তারপরে দ্বিতীয় প্রকারে রয়েছে অনন্যয়ী। হ্যাঁ, অনন্যয়ী অব্যয়। হ্যাঁ, তৃতীয় প্রকারে রয়েছে অনুসর্গ অব্যয়। অনুসর্গকে আবার আমরা পদান্বয়ী অব্যয় বলতে পারি। পদান্বয়ী অব্যয় বলা হয়। এবং 4 নাম্বার হচ্ছে অনুকার অব্যয়। অনুকার অব্যয়কে আবার ধনাত্মক অব্যয় বলা হয়। হ্যাঁ, ধনাত্মক অব্যয় বলে। এই হলো অব্যয়ের চারটি প্রকার: সমুচ্চয়ী অব্যয় অথবা সম্বন্ধবাচক অব্যয়, দ্বিতীয় হচ্ছে অনন্যয়ী অব্যয়, তৃতীয় হচ্ছে অনুসর্গ অব্যয় যেটাকে পদান্বয়ী অব্যয় বলা হয়, তৃতীয় হচ্ছে অনুকার অব্যয় যেটাকে আবার ধনাত্মক অব্যয় বলা হয়। আমরা চারটি প্রকার কোনটি কোন অব্যয়, এটা কিন্তু আমরা খুব সহজভাবে শিখতে পারি। এবং এই চারটি প্রকার দেখতে কিন্তু খুব একটা কাছাকাছি হলেও এর মৌলিক কিছু পার্থক্য রয়েছে, যেগুলো আসলে পরীক্ষার হলে আসলে এত প্রেশার থাকার কারণে আমরা কিন্তু গুলিয়ে যাই। কিন্তু আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে কিন্তু বিষয়টা খুবই সহজ হবে। দেখো, আমরা যদি সিরিয়াল মেনটেন করে এক একটা শিখি, কি দাঁড়ায়? সমুচ্চয় বা সম্বন্ধ দিয়ে তুমি সমুচ্চয় মনে রাখতে পারো। সম্বন্ধ মনে করো কারো সাথে আমার একটা সম্বন্ধ আছে, ঠিক আছে? হতে পারে আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক, হতে পারে আমার বন্ধুর সাথে সম্পর্ক, হতে পারে আমার পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে আমার সম্পর্ক, রাইট? এখন এই সম্বন্ধ বা এই সম্পর্কটা কি হতে পারে? অনেক গভীর সম্পর্ক, মানে মাখা মাখা সম্পর্ক, রাইট? আমরা বলি না ওর সাথে ওর খুব মাখা মাখা একটা ভাব আছে, ওরকম। তার মানে একটার সাথে আরেকটার সম্পর্কটা কি হতে পারে? সংযোজক একটা সম্পর্ক থাকতে পারে, মানে খুবই লাগোয়া সম্পর্ক, খুবই মাখা মাখা বা জোরালো সম্পর্ক। আর একটা হচ্ছে এই ভেঙে যাচ্ছে তাদের সম্পর্ক, মানে এই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা এই ব্রেকআপ হয়ে যাচ্ছে, এই ডিভোর্স হয়ে যাচ্ছে, রাইট? আরেকটা সম্পর্ক হচ্ছে না, এই কিছুদিন ভালো কিছুদিন খারাপ, এইভাবেই চলতেছে, রাইট? তো আজকে আমরা এই সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয়, এই যে সমুচ্চয়ী অব্যয়কে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো সংযোজক। সমুচ্চয়ী অব্যয় কি? সংযোজক অব্যয় একটা হলো সমুচ্চয়ীর প্রকার, আর একটা হলো বিয়োজক, আর একটা হলো সংকোচক। ঠিক আছে? সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয় এবং সংযোজক অব্যয় সমুচ্চয়ী অব্যয়ের আবার প্রকার। এখন আমরা বলতে পারি সমুচ্চয়ী অব্যয় মূলত কি করবে? সমুচ্চয়ী অব্যয় একটি বাক্যের মধ্যে এই অব্যয়, মানে এই সমুচ্চয়ী অব্যয় আসার পরে বাক্যের অন্যান্য, মানে মনে করো এখানে সমুচ্চয়ী অব্যয় চলে আসলো, তাহলে কি করবে? দুই পাশের অর্থের সাথে সংযোজক করবে, অথবা বিয়োজক করবে, অথবা সংযোজক করবে। তার মানে অর্থের সংযোজক বা অর্থের বিয়োজক বা অর্থের সংযোজক যখন করবে, সেটাকে আমরা সমুচ্চয়ী বলবো। সমুচ্চয়ী অব্যয় কি? বাক্যের মধ্যে সম্বন্ধ নির্দেশ করে। এটা মনে রাখবা, বাক্যের মধ্যে অর্থের কি? পরস্পরের সাথে সম্পর্ক নির্দেশ করবে। অর্থাৎ সমুচ্চয়ী অব্যয় বাদ দিলে বাক্যটা পরিপূর্ণ হবে না। সমুচ্চয়ী অব্যয় বাদ দিলে বাক্যটা পরিপূর্ণ হবে না। সমুচ্চয়ী অব্যয় যখন আসবে তখন অর্থের কি হয়? দুইটার সাথে সংযোজক করতে পারে, অথবা বিয়োজক করতে পারে, অথবা সংকোচক করতে পারে। আমরা উদাহরণ দিয়ে দেখবো আস্তে আস্তে। এখন আচ্ছা, অব্যয় কাকে বলে এটা তো আলোচনা করা হলো না। অব্যয় মূলত কাজটাকে খায় না মাথায় দেয়, রাইট? অব্যয় খায় না মাথায় দেয়, আমরা দেখি অব্যয় মানে কি? অব্যয়। এই অ মানে ন অর্থে দেয়, আর ব্যয় মানে ব্যয় নাই। ন ব্যয় মানে কি? ব্যয় নাই। ওকে, অব্যয় হচ্ছে লিঙ্গ অথবা বচন, না আমরা বলি না লিঙ্গ বচন পুরুষ কাল ভেদে কি অন্যান্য পদের কিন্তু পরিবর্তন হয়, কিন্তু অব্যয় হচ্ছে আপনার লিঙ্গ যাই থাকুক, বচন যাই থাকুক, পুরুষ যাই থাকুক, কারক যাই থাকুক, পুরুষ কারক লিঙ্গ কাল এই ভেদে যেই পদের কোনো পরিবর্তন ঘটবে না,
ঠিক আছে, এটা নাছোড়বান্দা, আমি আছি তো আছি, আমি আর পদ ছাড়বো না, না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি তারপরে মনে করো শেখ হাসিনা সরকার, না পদ আছে তো আছে, এটা আর ছাড়া যাবে না। তো অব্যয় হচ্ছে শেখ হাসিনা, এটা কখনো ছাড়বে না, তার পদ এটা কোনোভাবেই সে ছাড়বে না। ঠিক আছে, যদি কোনো কারণে ওরকম জুলাই মুভমেন্ট হয় তাইলে ছাড়তে বাধ্য হয়। অথচ দেখো অব্যয় পদটা যখন তার পরিবর্তন ঘটবে না, অর্থাৎ সে কাল পুরুষ বচন লিঙ্গ ভেদে কখনো কি তার পরিবর্তন ঘটে না, তাকে আমরা বলবো অব্যয়। সেই অব্যয় 4 প্রকার আমরা বললাম, একটা হলো সমুচ্চয়ী যেটার অন্য নাম সম্বন্ধবাচক, আর একটা আমরা বলছি অনন্যই অব্যয়, আর একটাকে বলছি অনুসর্গ অব্যয়, রাইট। অনুসর্গকে আমরা আবার অন্য নামেও ডাকতে পারি, যেরকম পদান্বয়ী অব্যয়। তারপরে আরেকটা এখানে, হ্যাঁ আমি তো লিখেছিলাম, যাই হোক এখন যেহেতু মুছে ফেলেছি আবার একটু রিপিট করছি, আচ্ছা অনুকার অব্যয় বা যেটাকে আমরা ধন্যাত্মক অব্যয় বলতে পারি, আমরা সেগুলো সিরিয়াল করে আমরা এক একটা আলোচনা করব। হ্যাঁ, এখন সমুচ্চয়ী অব্যয় হচ্ছে কি বাক্যের মধ্যে সংযোজক, অর্থের সংযোজক করবে, অর্থের সংযোজক ঘটাবে, অর্থের বিয়োজক ঘটাবে, অথবা অর্থের সংকোচন করবে। তার মানে এই 3টে জিনিস হলো সমুচ্চয়ী অব্যয়ের কাজ, যেটার অন্য নাম কি সম্বন্ধবাচক। হ্যাঁ, এখন দেখো আমরা যদি বলি সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক অব্যয় কি কি, মানে কি কি দেখে আমরা বুঝবো এটা সমুচ্চয়ী অব্যয়, রাইট। এখন যদি দেখি সংযোজক, মনে করো সংযোজক, হ্যাঁ, এবং তারপর ও, তারপরে আর, তারপরে তাই, হ্যাঁ, তারপরে সুতরাং, তারপরে অধিকন্তু, হ্যাঁ, রাইট। তারপরে দেখো এবং ও আর তাই সুতরাং অধিকন্তু এগুলো থাকতে পারে, হ্যাঁ, অথবা, তারপরে কিংবা, হ্যাঁ, তারপরে থাকতে পারে তোমার নতুবা, রাইট। তারপরে তোমার থাকতে পারে নয়তো, হ্যাঁ, তারপরে তোমার অথচ, তারপরে তোমার থাকতে পারে বরং, হ্যাঁ, রাইট। দেখো এগুলো আমি অনেক কিছু লিখে ফেললাম, আমি আরো কিছু লিখতে পারি, যেমন কিন্তু লেখা হয় না, কিন্তু বলতে পারি। হ্যাঁ, তার মানে দেখো সমুচ্চয়ী অব্যয় তখন হবে যখন এবং ও আর তাই সুতরাং অধিকন্তু অথবা কিংবা নতুবা নয়তো অথচ বরং কিন্তু এই ধরনের অব্যয় যখন আমি বাক্যে দেখব তখন ভেবে নেব এগুলো সমুচ্চয়ী অব্যয়, রাইট। এখন সমুচ্চয়ী অব্যয়ের যে সংযোজক বা বিয়োজক বা সংকোচক সেগুলো কিন্তু পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে নিচের কোনটি সমুচ্চয়ী অব্যয়, নিচের কোনটি অনুসর্গ অব্যয়, নিচের কোনটি অনন্যই অব্যয়, নিচের কোনটি অনুকার অব্যয় বা ধন্যাত্মক অব্যয়। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন হয়। তো সমুচ্চয়ী অব্যয়ের কাজ হলো অর্থের সংযোজক করা, অর্থের বিয়োজন করা, সংযোজন করবে, বিয়োজন করবে, অথবা অর্থের সংকোচন করবে। সমুচ্চয়ী অব্যয় চেনার জন্য আমার এই অব্যয়গুলো যদি আমি একটু ধারণা রাখি তাহলে আমরা জানবো বাক্যের মধ্যে যখন এগুলো আসবে তখন সেটা কি সমুচ্চয়ী অব্যয়, রাইট। এখন আমরা বলতে পারি কখন সংযোজন। এখন আমি যদি বলি আমি মাঠে গিয়েছিলাম কিন্তু তোমাকে দেখতে পাইনি, এই যে কিন্তুটা বললাম, কিন্তু এটা কি অর্থের সংকোচন করলো। আমি মাঠে গিয়েছিলাম কিন্তু তোমাকে দেখতে পাইনি, তার মানে মাঠে যাওয়া গেলেও লাভ হয়নি, অর্থাৎ তোমাকে পাইনি, তার মানে কিন্তু অর্থটা সংকোচন করেছে। আমি বললাম লোকটি ধনী কিন্তু কি কৃপণ, তার মানে অর্থের সংকোচন করলো, রাইট। তারপরে দেখো এবং, না, আমি বলি এবং, মনে করো এবং দিয়ে কি হতে পারে, সে এবং তার স্ত্রী দুজনে কি আমার বাসায় এসেছিল, তার মানে দেখো এবং দ্বারা কি করছে, সংযোজক করছে অর্থের। ও হতে পারে, আর হতে পারে আমি, তুমি, ও, সে, হ্যাঁ, এরকম ভাবে কি আমরা কি সিনেমা দেখতে গিয়েছিলাম, ও দিয়া, না। আর তারপরে তাই সুতরাং এগুলো আমরা সাধারণত সবসময় ব্যবহার করি, তোমরা সবাই জানো। অথবা, রাইট, সে অথবা সে, আমি বললাম করিম অথবা রহিম, যে কোনো একজনকে আমি চাকরি দেব, তার মানে অথবা দিয়ে কি করলাম, অর্থের বিয়োজন করলাম, যে দুইজনকে আমি চাকরি দিতে পারবো না, যে কোনো একজনকে চাকরি দেব, তার মানে অথবা দিয়ে কি করলাম, অর্থের বিয়োজন করলাম। কিংবা হতে পারে, নতুবা হতে পারে, নাই, তারপরে অথচ, বরং, অথচ, না। তার মানে দেখো এই শব্দগুলো বা এই অব্যয়গুলো যখন বাক্যে থাকবে তখন সেটাকে আমরা বলছি সমুচ্চয় বা সম্বন্ধবাচক অব্যয়। তাহলে সমুচ্চয় বা সম্বন্ধবাচক অব্যয়ের কাজ কি, বাক্যের মধ্যে এগুলো অর্থের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন করে থাকে। তারপরে আমরা যদি বলি 2 নম্বর ছিল অনন্যই অব্যয়। হ্যাঁ, অনন্যই, হ্যাঁ, অনন্যই অর্থ হচ্ছে তোমরা যদি অন্যয়ের অঙ্ক পড়ো, অনন্যই হচ্ছে এর মধ্যে কি করতে থাকবে না, অন্যয় থাকবে না। অনন্যই, অ মানে কি না বোধক দেয়, আর অন্যয়, অনন্যই হচ্ছে কোনো অন্যয় মানে অন্যয় অর্থ সম্বন্ধ, আর অনন্যই হচ্ছে মানে
সম্বন্ধ নাই, বাক্যের সাথে যার কোনো সম্বন্ধ থাকবে না তাকে আমরা বলছি অনন্যই অব্যয়। হ্যাঁ, বাক্যের মধ্যে কি থাকবে না, এই অব্যয়ের কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু সংযোজক অব্যয়ের ক্ষেত্রে আমরা দেখেছি মূলত বাক্যের মধ্যে এগুলো আসার পরে অর্থের সংযোজন করে, বিয়োজন করে, সংকোচন করে। অথচ অনন্যই অব্যয় এটা বাক্যের সাথে কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ অনন্যই অব্যয় বাদ দিলেও কি আমার বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারি। তার মানে অনন্যই অব্যয় যদি আমি কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়। আমি যদি বলি মরি মরি, আমি যদি বলি হ্যাঁ অথবা না, ওগো, পাছে, আলবত, হ্যাঁ এরকম অনেক আছে, সি সি, হ্যাঁ তারপরে উফ, হ্যাঁ তারপরে নিশ্চয়, আমরা এগুলো বলতে পারি, রাইট। এখন মনে করো আমি যদি বলি মরি মরি, কি সুন্দর প্রভাতের আলো। এখন দেখো মরি মরি, হ্যাঁ তার কি রূপ। তার মানে দেখো এই মরি মরি কিন্তু বাক্যের সাথে আমরা যদি এটাকে ফালাই দেই, অর্থাৎ বাক্যের সাথে এর কোনো সম্বন্ধ নেই বা সম্পর্ক নেই, এটা আলাদাভাবে বাক্যে বসতে পারে এবং এটাকে যখন আমরা ফালাই দেব বাক্যের অর্থ নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। তারপরে হ্যাঁ না, অনেক সময় বলি না তুমি কি বাড়ি যাবা, হ্যাঁ আমি যাব। তার মানে আমি যাব বললে কিন্তু অর্থটা হয়, এই যে হ্যাঁ বললাম এটা অতিরিক্ত একটা অব্যয় যুক্ত করলাম যেটা বাক্যের মধ্যে কোনো ওই বাক্যের সাথে হ্যাঁ এর সাথে কোনো সম্বন্ধ নেই। ওকে, হ্যাঁ না এই ধরনের। তারপরে ওগো, হ্যাঁ এই ওগো শব্দটাকে আহ্বান করি বা ডাকি, এটা না থাকলেও কিন্তু আমাদের বাক্যর হয়ে যায়। পাছে, আলবৎ, সিসি, সিসি লোকটা কি নিষ্ঠুর। তার মানে দেখো সি সি এই যে বললাম, তারপরে আমি কি বললাম, লোকটা কি নিষ্ঠুর, এটা বললে কিন্তু হয়ে যায়, সি সির সাথে কিন্তু ওটার কোনো সম্পর্ক নেই। উফ, হ্যাঁ উফ পায়ে বড্ড ব্যথা লেগেছে, হ্যাঁ উফ। তারপর নিশ্চয়ই, নিশ্চয়ই ওটা জোরদার করার জন্য, আর নিশ্চয়ই তুমি কি বাড়ি যাবা, নিশ্চয়ই আমি যাব। আমি যাব বললেই কিন্তু হয়ে যায়, কিন্তু নিশ্চয়ই বলার পরে আসলে আলাদা কোনো অর্থ কিন্তু পরিবর্তন হয় না। তার মানে অনন্যই হচ্ছে বাক্যের সাথে এই অনন্যই অব্যয়ের কোনো সম্বন্ধ থাকবে না, যেটা আমরা এমনিই ব্যবহার করি জাস্ট অর্থটাকে হয় জোর দেওয়ার জন্য অথবা বাক্যের অর্থটাকে একটু মনে করো পরিষ্কার করার জন্য, অথবা হতে পারে বাক্যের অর্থটাকে আরো শ্রুতিমধুর করার জন্য, রাইট। তাহলে অব্যয় হচ্ছে অনন্যই অব্যয়টা হলো বাক্যের মধ্যে অন্যয় থাকবে না, বাক্যের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। তারপরে আমরা যদি বলি অনুসর্গ, অনুসর্গের আরেকটা নাম হচ্ছে পদান্বয়, পদান্বয়। হ্যাঁ, এখন দেখো আমরা জানি না পদ কি, পদ, পদ হলো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা কিন্তু পদ হয়। পদ কিন্তু বিভক্তি ছাড়া পদ হওয়ার কোনো সুযোগ নেই। বাক্যে যখন একটা শব্দ ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা পদ বলতে পারি। পদের সংজ্ঞা কি, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাই পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, রাইট। তার মানে অনুসর্গ এবং পদান্বয়ী অব্যয় হচ্ছে বিভক্তিযুক্ত যে পদগুলো রয়েছে বা বিভক্তিযুক্ত যে শব্দগুলো রয়েছে সেটা হচ্ছে অনুসর্গ বা পদান্বয়ী। তার মানে আমার বিভক্তি জানতে হবে, রাইট। এবং এই অনুসর্গ এবং পদান্বয়ী যেটাই বলি না কেন, অর্থাৎ অথবা আছে অনুসর্গ অথবা পদান্বয়ী, মানে দুইটা যে কোনো একটা বললেই হবে, অনুসর্গ যা পদান্বয়ী অব্যয় ঠিক তা। এখন এই দুটো মূলত বাক্যে কি করে কারক বাচ্যতা প্রকাশ করে। কারক বাচকতা কি, কারক বাচকতা আমরা জানি কি, ক্রিয়াপদের সাথে বাক্যে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি কারক বাচকতা, কারক বলে, রাইট। এখন ঠিক আছে, তাহলে আমরা দেখি অনুসর্গ আর পদান্বয়ী আসলে কিভাবে কাজ করতে পারে, রাইট। তাহলে বিভক্তিগুলো কি, যেরকম আমরা বলি হতে, হ্যাঁ থেকে, চে, হ্যাঁ তারপরে সাথে, তারপরে আমরা বলি দ্বারা, দ্বারা, দিয়ে, হ্যাঁ কর্তৃক, দ্বারা, দিয়ে, কর্তৃক, হ্যাঁ হতে, থেকে, চে, তারপরে আমরা বলবো র, এর, হ্যাঁ। অর্থাৎ এই ধরনের অনেকগুলো আছে যেগুলো বাক্যে মূলত পদ হিসেবে ব্যবহৃত হবে। অনুসর্গ তো জানি, উপসর্গ, অনুসর্গ, উপসর্গ কি বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে বলতে শব্দের আগে বসে, আর অনুসর্গ কি শব্দের পরে বসে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, রাইট, সেগুলো অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্বোধকতা আছে। তার মানে হচ্ছে উপসর্গ কি নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে নতুন নতুন অর্থ তৈরি করতে পারে। আর অনুসর্গ কিন্তু তা না, অনুসর্গের নিজস্ব কিন্তু অর্থ থাকে।
এখন অনুসর্গ কি শব্দের পরে স্বাধীনভাবে ব্যবহৃত হয়। এখন অনুসর্গ যদি আমরা চিনি তাহলে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে আরেকটা যদি বলি, এটা ছিল 3, এখন যদি 4 বলি তাহলে হচ্ছে অনুকার। অনুকার, এটাকে আরেকটা নাম হচ্ছে ধনাত্মক। অনুকার বা ধনাত্মক, অনুকার কেমন যেন অনুকার বললেই না আমাদের মাঝে কি যেন একটু মিল পাই বা খুঁজে পাই, একটু পরিচিত মনে হয়। অনুকার মানে অনুকরণে হবে, ধনাত্মক মানে ধনাত্মক অব্যয়, ধ্বনির অনুকরণে। ঠিক আছে, আমরা মনে রাখবো কোনো কিছুর আওয়াজ অথবা কোনো কিছুর ধ্বনি বা অনুভূতিজাত কোনো কিছুর ধ্বনি মানে কি, কোনো কিছুর শব্দ, কোনো কিছুর আওয়াজ, এইটার অনুকরণে যখন অব্যয়টা হবে তখন সেটাকে আমরা বুঝি অনুকরণ অব্যয় বা ধনাত্মক অব্যয়। কোনো ধ্বনির অনুকরণে অথবা কোনো আওয়াজ, কোনো শব্দ, হ্যাঁ, কোনো শব্দ বা ধ্বনির অনুকরণে যখন অব্যয়টা হয় তখন সেটাকে আমরা বলছি অনুকরণ অব্যয় অথবা ধনাত্মক অব্যয়। হ্যাঁ, তাহলে সরি এটা লিখলাম কেন, অনুকরণ, অনুকার। হ্যাঁ, তার মানে অনুকার, এটার অপর নাম হচ্ছে ধনাত্মক। তো অনেক সময় কিন্তু এই আরেকটা নাম এটা দিয়েও কিন্তু কোশ্চেন হয়, যেরকম আমরা এখানে পড়ছি অনুসর্গ পদান্বয়ী ছিল, রাইট, তারপরে ছিল সমচ্চয়ী অব্যয়, সেটাকে আমরা বলছি সম্বন্ধবাচক। এই ধরনের কিন্তু ভিন্ন নাম দিয়েও কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তার মানে দেখো অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় সেটাকে কোনো ধ্বনির অনুকরণে হবে, যেরকম বা শব্দ বা ধ্বনির অনুকরণ বলতে কোনো কিছুর আওয়াজ, যেরকম গাছের, হ্যাঁ, গাছের পাতা পড়ার শব্দ, বৃষ্টি পড়ার শব্দ, তারপর ঠিক আছে, তারপরে গাছ ভাঙার শব্দ। এই ধরনের যখন কোনো কিছুর অনুকরণে একটা কল্পনা, এটা কিন্তু শুধু অনুকরণ না, কিছু আছে অনুভূতি জাত, যেটা আমাদের কল্পনা থেকে আসে, কল্পনা থেকে সৃষ্টি হয়, সেই ধরনের শব্দগুলো বা সেই ধরনের অব্যয়গুলোকে আমরা বলছি অনুকরণ, অনুকার অব্যয় অথবা ধনাত্মক অব্যয়। এখন যদি আমরা উদাহরণ কিছু দেখি, টাপুর টুপুর। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো, অর্থাৎ আগের যে তিনটা ছিল, আগের যে তিনটা মানে অব্যয়ের যে তিনটে প্রকার এর আগে আলোচনা করলাম, সেগুলো বাদে যে অব্যয়গুলো আছে সেগুলো অনুকার অব্যয়, রাইট। টাপুর টুপুর, টাপুর টুপুর না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তার মানে এই যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটাতে কিন্তু আমাদের অনুভূতি জাত, তাই না, এটা আমরা কল্পনা থেকে আমরা এগুলো বলি। এখন দেখো আমরা যে কলকল, কলো কলো না, সমুদ্রের ঢেউ, কলো কলো ঢেউ। আচ্ছা, এখন এই যে কলকল শব্দ, ঢেউয়ের যে কলকল শব্দ, এই কলকল শব্দটা কে বললো? এইটা কি আমরা একটা কল্পনা বিশিষ্ট শব্দ, কল্পনা থেকে আসছে, এই কারণে এই ধরনের যখন আসবে তখন সেটাকে আমরা হচ্ছে অনুকরণ, অনুকার অব্যয় অথবা ধনাত্মক অব্যয়। তারপরে আমরা বলতে পারি শন শন, হ্যাঁ, বাতাস, শন শন বাতাস নাকি। তারপরে আমরা বলি মর মর, গাছ ভাঙার শব্দ মরমর, হ্যাঁ, শুকনো পাতার শব্দ মরমর। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি ঝমঝম, হ্যাঁ, বৃষ্টি, ঝমঝম বৃষ্টি, হ্যাঁ, ঝমঝম। সম সম বলতে পারি, হ্যাঁ, সম সম। তারপরে আমরা বলতে টন টন, টন টন কি, ফোড়াটা টন টন করছে, রাইট, ফোড়াটা টন টন করছে। আচ্ছা, এই যে টন টন। তারপরে আমরা বলতে পারি ঝা ঝা, খা খা, হুম, খা খা, ঝা ঝা না। আচ্ছা ঠিক আছে, তাহলে খা খা না, রোদ্রে কি খা খা করছে, এরকম বলি না। আচ্ছা যাই হোক, এখন এই যে টাপুর টুপুর, কলো কলো, ঝমঝম, মরমর, সন সন, সম সম, ঝা ঝা, খা খা, টন টন, এগুলো কি কোনো কিছুর অনুকরণে হয়, কি কল্পনা থেকে হয়, শব্দ বা ধ্বনির অনুকরণ হয়, এই কারণে আমরা বলছি অনুকরণ, অনুকার অব্যয় অথবা ধনাত্মক অব্যয়। যেগুলো আমরা মনে রাখবো আসলে যেগুলো কল্পনা থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কল্পনা থেকে সৃষ্টি হয়েছে। এখন এই যে কল কল কে বলছে, এটা কি আমরা দেখি, এটা তো আমাদের কল্পনা থেকে তৈরি করা একটা শব্দ, রাইট। তো এই ধরনের যেগুলো আছে সেগুলো কারণ হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। তাহলে অব্যয় এই ছিল আমাদের 4 প্রকারের অব্যয়। এই অব্যয় থেকে কিন্তু একাধিক প্রশ্ন থাকবে এবং 1 নম্বর কিন্তু নিশ্চিত কমন পাওয়া। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং যারা আপনারা চাকরি পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই অব্যয় এই চ্যাপ্টারটা গুরুত্ব সহকারে পড়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিশেষ করে আমি যেহেতু যখন চাকরি পরীক্ষা দিতে যাই এবং 2 দিন আগেও একটা চাকরি পরীক্ষা দিয়েছি,
সেখানেও কিন্তু এই অব্যয় থেকে একটা প্রশ্ন হয়েছে এবং মাশাআল্লাহ আমি সেটা অ্যান্সার করতে পেরেছি। ওকে, সো অব্যয় সংক্রান্ত যদি আরও আপনারা বিস্তারিত জানতে চান, অবশ্যই বিভিন্ন রেফারেন্স বই আছে, সেখান থেকে বিভিন্ন এক্সাম্পল দেখে নেবেন, তাহলে আশা করছি কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন আরেকটি ক্লাস নিয়ে নতুন আরেকটি নতুন টপিক নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে বা তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনি, আমি বা তুমি, আমি সবাই সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।